शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रः आजेधमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्ताति मृत्युमेति नान्यः पन्था विद्याते अयुनायो। भक्ति दिए शक्तिर आराधना এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। একটা আউট অফ দ্য কনটেক্সট কথা বলি। এই আমাদের পেশায় যারা ছিলেন তাদের যারা আছেন তারা তো বরাবরই মেকআপ সম্বন্ধে আমরা জানি, কিন্তু এখন প্রতিটি মানুষই মেকআপ সম্বন্ধে কিন্তু যথেষ্ট অবহিত এবং খুব সুন্দর করে প্রত্যেকে সাজতে জানেন, যে পেশাতেই থাকুন না কেন। কারণ এখন বিভিন্ন রিল থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে কীভাবে মেকআপ করতে হয়, কীভাবে হাইলাইট করতে হয়, কীভাবে চোখ আঁকতে হয়, এগুলো জানি। কিন্তু একটা সময় বেশ কিছু বছর আগে বা আমাদের আগের প্রজন্মরা যখন ছোট ছিলেন সেই সময় লোকের মেকআপ মানে ধারণা ছিল মুখে চারটি রং মেখে ফেলা, গোল গোল করে খানিকটা গালে রং মাখা, মুখ যার যেরকমই কমপ্লেক্সন হন না কেন মুখে খানিকটা সাদা রং মাখা। যারা মেকআপ সম্বন্ধে অবহিত নন তাদের এরকম একটা ধারণা ছিল, তাই তারা মেকআপকে খুব পরিত্যাগ করতেন, এড়িয়ে যেতেন। মেকআপ কাজ, এই বিষয়টার কাজই হচ্ছে মুখের মধ্যে চারটে রং মাখা নয়, মুখে যা যা ন্যাচারালি রয়েছে সেইটাকে এনহ্যান্স করা, আর যা যা ন্যাচারাল ত্রুটি রয়েছে সেটাকে কোথাও লো করে দেয়া, যাতে সেই ত্রুটিগুলোকে এড়িয়ে প্লাস পয়েন্টগুলো চোখে উদ্ভাসিত হয়। দ্যাট ইজ মেকআপ, আর কিচ্ছু না। রং দিয়ে খড়িমাটি দিয়ে চাপা দেওয়া কিন্তু মেকআপ নয়। ঠিক সেই রকম ভাগ্যচক্র। যাদের মনে হয় যে না ঠিক আছে, খুব ভালো পান্না পড়লে উপকার হয়, চুনি পড়লে উপকার হয়, হিরে পড়লে উপকার হয়, নীলা বাদ দিয়ে, একমাত্র নীলা মানুষ খুব শখে পড়ে না, এড়িয়ে চলে, কারণ জানে এটা শনির রত্ন। তার বাদ দিয়ে শুভ গ্রহের রত্ন সবাই মুড়িমুড়কির মতন মনে পড়ে। এ তো বৃহস্পতি, বুধ, শুক্র, এরা সবাই শুভগ্রহ, রবি, তাই চুনি, পান্না, মণি, মুক্ত, হিরে যত খুশি যখন খুশি ধারণ করে ফেলা যায়। সেটা ভুল। সেখানেও তাই মেকআপ করার মতন যার ছকে যে রত্নের যতটুকু প্রয়োজন আছে সাপোর্ট দেওয়ার জন্য। কি সাপোর্ট? না ন্যাচারাল যে গ্রহগুলো শুভ আছে তাকে বাড়িয়ে দেওয়ার জন্য,
আর যে গ্রহগুলো অশুভ রয়েছে সেগুলোকে যাতে তার অশুভত্ব কমিয়ে দেওয়ার জন্য, তার জন্যে রত্ন। এলোমেলো 4টে দামি পাথর পরে ফেললাম ভালো ভালো গ্রহের জন্য, সেটা আমার জন্য ভালো নাও হতে পারে। আমার হয়তো এগুলো সমস্ত বাদ দিয়ে একটা খুব সাধারণ মুনস্টোনের পাথরই হয়তো আমার জন্য জরুরি, যেটা কিন্তু দামি নয় বা যেটা অতটা সুন্দর দেখতে নয়, সেজন্য আমরা কিন্তু শখ করে অনেক সময় পড়ি না। তাই রত্ন ধারণ করা, অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখে ইচ্ছে মতন ব্রেসলেট পরা, শখের জন্য পরা ঠিক আছে, রত্ন শখের জন্য পরা ঠিক আছে, কিন্তু সেই রত্নের এফেক্টে নিজের ক্ষতি হওয়ার আগে মনে হয় সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নেওয়া উচিত। এই কথাগুলো একটাও আমার নয়। দিনের পর দিন যে মানুষটার সঙ্গে থেকে এই ধারণাটা আমার তৈরি হয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তিনি গোটা বিষয়টা খুব সায়েন্টিফিক্যালি এবং অ্যানালিটিক্যালি অ্যানালিসিস করেন বলেই তার বুদ্ধিমত্তা, তার ইনটিউশন এবং তার সাথে সাথে তার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ একসাথে করেন বলেই কিন্তু তিনি পারফেকশনে এত কাছাকাছি পৌঁছতে পারেন। সেই কারণে তার খ্যাতি দেশ থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে এভাবে ছড়িয়ে পড়ে। তার কর্মকাণ্ডের ঝলক আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা জানেন তার ঝুলিতে অগণিত পুরস্কার, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যে 2বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রীকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার সোহিনীদি, কেমন আছো? নমস্কার রূপালী, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আমার এই শাড়িটা চাই, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই রংটা আমার খুব প্রিয়, লাল রং। প্রচন্ড মানে একটা শক্তির উৎস লাল রং, খুব সুন্দর এই লালটা গো, এবং প্রচন্ড পজিটিভ। তো আজকে আমি 3টে টপিক নিয়ে আলোচনা করব, যেটা ইদানিং প্রচণ্ডভাবে মানুষজন খুব সাফার করছে, বিশেষ করে মহিলারা। সেটা হচ্ছে যে সন্তানহীনতা। এবং বহু মানুষ আসে যে বিয়ে হয়ে গেছে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, সন্তান হচ্ছে না, এবং মানে বায়োলজিক্যাল মাদারও তারা হতে পারছে না, ন্যাচারাল ওয়েতেও হচ্ছে না, ইভেন লাখ লাখ টাকা খরচা করছে IVF, সেখানেও কিন্তু হচ্ছে না। অনেকের এগ উইক থাকে, ঠিক আছে, অনেক মহিলা আসছেন যাদের এগ খুব প্রচণ্ড উইক, এবং মানে ডাক্তার হয়তো আশা দিচ্ছে যে হ্যাঁ আপনার সন্তান হবেই, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো আজকে আমি আগে হয়তো সন্তানহীনতা নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু এই জাস্ট IVF নিয়ে খুব একটা ডিসকাশন আমরা করিনি। তো অনেকে আমাকে মেল করেন যে দিদি একটু IVF নিয়ে যদি একটু আমাদেরকে সংক্ষিপ্ত বিবরণ দেন, অ্যাস্ট্রোলজিক্যালি কি কি গ্রহ ভালো থাকলে বা কি কি যোগ থাকলে মানে IVF করালে তাহলে আমরা সাফল্য পাবো। কারণ আমরা তো এক একটা IVF-এ তো লাখ লাখ টাকা খরচা, আর সত্যি কথাই প্রত্যেকের পক্ষে তো IVF করানো সম্ভব নয়। তো এটার পিছনে কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রিজন আছে? এটার পিছনেও কি অ্যাস্ট্রোলজি কাজ করে? এটার পিছনেও কি গ্রহর হাত আছে? এটা অনেকের প্রশ্ন, বহু মেল আমি পেয়েছি। তো আমি এটা নিয়ে বহু জবাবও দিয়েছি, প্রচুর লেখালেখিও করেছি, কিন্তু আজকে আমি এটা নিয়ে বলতে চাই যে হ্যাঁ, এটার পিছনে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাস্ট্রোলজির হাত রয়েছে। কারণ IVF সবসময় যেটা হচ্ছে যে একটা মহিলার ক্ষেত্রে যেটা আমরা এগ নিয়ে কথা বলছি, ডিম্বাণু, সেইটা সঠিকভাবে থাকার জন্য বা যদি ডিম্বাণুর কোয়ালিটি ভালো হয় তবে কিন্তু এই IVF-এর ইয়েটা ভালো রেজাল্ট আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় দেখতে হবে নারী পুরুষ উভয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জন্মছকে বৃহস্পতি, তার সঙ্গে হচ্ছে শুক্র এবং তার সঙ্গে হচ্ছে চন্দ্র, এই 3টে গ্রহ, 9টা গ্রহর মধ্যে আমরা 3টে গ্রহকে কিন্তু বাঁচবো, এবং এই 3টে গ্রহকেই জন্মছকে কিন্তু যথেষ্ট স্ট্রং পজিশনে থাকতে হবে। এই 3টে গ্রহকে উপচয় স্থানে থাকতে হতে পারে। যেমন ধরো উপচয় স্থান বলতে আমরা কি বুঝি? 3য় ভাব, 6ষ্ঠ ভাব এবং একাদশ ভাব। 3য়, 6ষ্ঠ, 10ম, একাদশ উপচয় হাউস, কিন্তু 10ম ভাবকে নেব না, কারণ সন্তান স্থানের জন্য 10ম ভাবে যদি বৃহস্পতি থাকে বা 10ম ভাবে যদি চন্দ্র থাকে বা 10ম ভাবে যদি শুক্র থাকে, তারা অতটা ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না, কারণ 10ম ভাব কেন্দ্র ঠিকই, কিন্তু তবুও বলবো 10ম ভাব কখনো কখনো কিছু নেগেটিভ এফেক্টও দেয়। তো যে কারণের জন্য আমরা সবসময় দেখব যে উপচয় ঘর, সেই উপচয় স্থানে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র অবস্থান করে আছে কিনা। একটা নারীর ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রকে অত্যধিক স্ট্রং থাকা দরকার, যার IVF হচ্ছে,
এবং একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তার শুক্রাণু নিয়ে কাজ হচ্ছে, সুতরাং তার জন্মছকেও কিন্তু শুক্রের পজিশন ভালো থাকা দরকার এবং তার সঙ্গে কিন্তু বৃহস্পতির পজিশন ভালো থাকা দরকার। তো যারা আইভিএফ করাচ্ছেন, যে সমস্ত দম্পতি, তাদের জন্মছকে দেখতে হবে যে আপনাদের লগ্নভাবে, লগ্নের তৃতীয়ভাবে, লগ্নের একাদশভাবে, লগ্নের পঞ্চমভাবে এবং ভাগ্যস্থানে নবমভাবে যদি বৃহস্পতি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, চন্দ্র 10 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, অথবা শুক্র 10 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, চন্দ্র তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করে আছেন, চন্দ্র তার নিজস্ব নক্ষত্র রোহিণী, হস্তা বা শ্রবণা নক্ষত্রে অবস্থান করে আছেন, শুক্র তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করে আছেন, ভরণী নক্ষত্রে অবস্থান করে আছেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে আছেন, অথবা পূর্বসারা নক্ষত্রে অবস্থান করে আছেন। বৃহস্পতি যেহেতু পুরুষ গ্রহ হিসাবে বিবেচিত হয়, সেই হেতু বৃহস্পতি নারী নক্ষত্রে অবস্থান হতে হবে এবং সেটা বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকতে পারে, বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকতে পারে, বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে থাকতে পারে, বৃহস্পতি হস্তা নক্ষত্রে থাকতে পারে, কিন্তু 10 থেকে 20 ডিগ্রির মধ্যে এবং লগ্নভাবে, লগ্নের তৃতীয়ভাবে, লগ্নের পঞ্চমভাবে, নবমভাবে, একাদশভাবে যদি থাকে এবং পঞ্চমভাবে যদি এই 3টে গ্রহেরই দৃষ্টি থাকে, তাহলে যারা আইভিএফ করাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সফলতা আসার চান্স থাকে। এই যে 10 থেকে 15 ডিগ্রির মাঝখানে এই যেটা যৌবন অবস্থায় না থেকে যদি ডিগ্রি কম বা ডিগ্রি একটু পরিণত থাকে, তখন এই রেজাল্টটা নাও এতটা আসতে পারে, তাই তো? তখন সমস্যা দেখা দেবে। যেমন দেখো, আজকাল খুব একটা জিনিস চর্চা হয়, 0 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে বা 29 ডিগ্রি মানে একদম লাস্ট, আর 0 ডিগ্রি মানে একদম শুরু। 0 ডিগ্রিতে যখন কোনো গ্রহ থাকে তখন সে খুব রাশির সঙ্গে কানেক্টেড থাকে, একদম রাশি শুরু হচ্ছে 0 ডিগ্রি, জাস্ট ফরমেশন হচ্ছে, তখন একটা গ্রহ 0 ডিগ্রি, এবং খুব কম মানুষের, ভেরি রেয়ার হরোস্কোপ যাতে 0 ডিগ্রিতে গ্রহ থাকে। সেই গ্রহগুলো যেমন কিছু ক্ষেত্রে রাশির ক্যারেক্টারকে বহন করে, কিছু তার পার্সোনালিটি, কিছু ডেভেলপমেন্ট, গ্রোথ যেমন দেয়, কিন্তু আবার এই সমস্ত ক্ষেত্রে ভাইটাল জিনিসে 0 ডিগ্রির গ্রহ কিন্তু কোনো কাজ করতে পারে না, ইভেন 29 ডিগ্রিও না, কারণ 29 ডিগ্রি হচ্ছে অত্যধিক লেট, 0 ডিগ্রি হচ্ছে অত্যধিক আর্লি। তেমনি ঠিক যদি কোনো গ্রহ 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রিতে আছে, তখনও কিন্তু সেই গ্রহটাকে স্ট্রেংথ দিতে হবে, তবে কিন্তু এই যে আইভিএফ ট্রিটমেন্ট যারা করাতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। কারণ দেখো, প্রথমত হচ্ছে আমার জন্মছকে আদৌ সন্তান হওয়ার চান্স আছে কি না, এবং সেটা থ্রু কি আইভিএফ, কারণ আজকাল কিন্তু অনেকেই আইভিএফে যাচ্ছে, কিন্তু আইভিএফ করাতে গিয়ে অনেক সময় শারীরিক কষ্ট, অনেক সময় অর্থহানি এবং বারবার ফেলিওর হওয়া এবং মানসিক হাজবেন্ড ওয়াইফ বোথ, স্ত্রীকে তো নিতেই হচ্ছে, সেটা কিন্তু একটা পেনফুল জার্নি, কিন্তু পেনফুল জার্নিটা হাসি মুখে ফোটায় যখন সেটা সাকসেস হয়। কিন্তু এইটার আগে আমার মনে হয় যে আমরা যদি একটু হরোস্কোপটা দেখে নিতে পারি যে আদৌ, হ্যাঁ, আরেকটা জিনিস, কোন সময় আইভিএফ করাবে, কারণ এখানে ট্রানজিট দেখতে হয়, এখানে মহাদশা দেখতে হয়, এখানে অন্তর্দশা দেখতে হয় এবং প্রত্যন্তর দশা, ইভেন সূক্ষ্ম দশা, কারণ আইভিএফটা যখন হচ্ছে তখন একটা লিমিটেড পিরিয়ড, একটা লিমিটেড টাইম, লিমিটেড কটা দিন লাগে, সেই লিমিটেড, ধরো আজকে এই আইভিএফ ট্রিটমেন্টটা হবে, 10 থেকে 15 তারিখের মধ্যে ডক্টর ডেটটা দিয়েছেন, ওই যে ডেটটা দিয়েছে ওই 10 থেকে 15 তারিখ সময়টা আদৌ কি তাদের জন্য প্রেফারেবল? সেটা কি স্বামীর জন্মছকেও কি সেটা প্রেফারেবল? হাজবেন্ডের জন্মছক এবং ওয়াইফের জন্মছক দুটোই কি সেটা প্রেফারেবল? সেটা কি সাপোর্টিভ টাইম? আদৌ কি সেটা সাপোর্ট করছে আইভিএফ ট্রিটমেন্টের জন্য? যদি সেই সময় কোনো বক্রী গ্রহের মহাদশা চলে, বা কোনো বক্রী গ্রহের অন্তর্দশা চলছে, বা কোনো বক্রী গ্রহের প্রত্যন্তর দশা চলছে, অথবা কোনো বক্রী গ্রহের সূক্ষ্ম দশা চলছে, তাহলে ওই 5 দিনটা বা ওই একটা দিন আমি কিন্তু ফেলিওর হয়ে গেলাম, কারণ যেদিন থেকে ট্রিটমেন্ট প্রসেসটা শুরু হলো তারপর থেকে নিয়ে নেক্সট কটা দিন, নেক্সট কটা মান্থ কিন্তু খুব ভাইটাল তাদের কাছে। ওই কয়েকটা মাস যদি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি ভালো না চলে, কারণ মহাদশা 2 বছর, 2.5 বছর, 3 বছর তো চলে না, এক একটা মহাদশা 6 বছর, 7 বছর, 10 বছর, কখনো সেটা 17 বছর, 19 বছর, 20 বছর এইভাবে চলে। সুতরাং মহাদশা হচ্ছে একটা ফিক্সড
সেকেন্ড হচ্ছে অন্তর্দশা, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3 বছর 4 মাস এরকমভাবে চলে, বা 1 বছর। এই যে অন্তর্দশাটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে আইভিএফ এর ক্ষেত্রে। প্রত্যন্তর দশা 3 মাস, 4 মাস, 3.5 মাস, 2.5 মাস, সেটাও কিন্তু প্রচণ্ডভাবে ভাইটাল রোল প্লে করছে আইভিএফ এর ক্ষেত্রে। এবং তখন যদি কোনো বক্রী গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা ঢুকে গেল, তখন কিন্তু সময়টা আইভিএফ এর ক্ষেত্রে ভালো হলো না। তখন আমরা বলবো তুমি ইগনোর করে যাও যে সময়টা আইভিএফ ট্রিটমেন্ট ডক্টর দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আমাকে দেখতে হবে যখন আইভিএফ ট্রিটমেন্টটা হচ্ছে তখন সেই ট্রিটমেন্ট চলাকালীন ট্রানজিট কি বলছে, এবং লগ্নের পঞ্চম ভাব কি বলছে, চন্দ্রের পঞ্চম ভাব কি বলছে, নবাংশ চক্রের পঞ্চম ভাব কি বলছে, এবং পঞ্চমাংশে পঞ্চম ভাব কি বলছে। আমাকে কিন্তু 4টে জিনিস দেখতে হবে, এবং সেটার সঙ্গে দেখতে হবে কোনো বিপদ গ্রহের মহাদশা চলছে কিনা, কোনো প্রত্যরী গ্রহের মহাদশা চলছে কিনা। যদি বিপদ গ্রহ, প্রত্যরী গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলে, তখনও কিন্তু আইভিএফ এ ফেলিওর আসতে পারে। এই জিনিসগুলো খুবভাবে দেখতে হবে। কখনো হয়তো দেখা গেল রাহু লগ্নের পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করে রয়েছে, ট্রানজিটে রাহু লগ্নের পঞ্চম ভাবে রয়েছে, রাহু লগ্নে রয়েছে, অথবা একাদশ, কারণ কোনো কিছু সাকসেস হওয়া সেটা কিন্তু আমরা সবসময় লগ্নের 3rd হাউস, লগ্নের 6th হাউস, লগ্নের 11th হাউসকে খেয়াল করব। এবং যেহেতু আইভিএফ, সুতরাং পঞ্চম ভাবকে দেখতেই হবে, কারণ পঞ্চম ভাব হচ্ছে সন্তান স্থান এবং পঞ্চম ভাব সন্তানকে রিপ্রেজেন্ট করে। সুতরাং কোনো খারাপ গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে, কোনো খারাপ গ্রহ পঞ্চম ভাবে বসে আছে। দেখা গেল বৃহস্পতি তার জন্মছকে প্রচন্ড ভালো এবং স্ত্রী নক্ষত্রে রয়েছে, কিন্তু শুক্র দেখা গেল বক্রী বা ডাউন, তখনও আইভিএফ এর ডিস্টার্ব হবে। চন্দ্র কখনো বক্রী হয় না, কিন্তু চন্দ্র দেখা গেল কারোর জন্মছকে সেই সময় দ্বাদশ ভাবে অবস্থান করে আছেন ট্রানজিটে ওই দিনটাতে, বা হয়তো মানে জন্ম থেকেই তার দ্বাদশ ভাবে চন্দ্র রয়েছে, এবং চন্দ্র হয়তো 27 থেকে 29 ডিগ্রিতে রয়েছে, অথবা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে বসে আছে। তখন কিন্তু চন্দ্র যেহেতু সৃজনশীলতা, কোনো কিছু সৃষ্টি করছে, মাতৃত্ব, সেটা কিন্তু চন্দ্র থেকে আসছে। এবং এই চন্দ্রটাকে আমাদের প্রচণ্ডভাবে একজন নারীর জন্মছকে, একজন মহিলা, একজন জাতিকার জন্মছকে চন্দ্রের কিন্তু একটা প্রচণ্ড ভূমিকা থাকে। সেটা একটা বিবাহিত জীবনটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করা বলো, বা তার কর্মক্ষেত্রটাকে মেনটেন করা বলো, তার মেন্টালি ব্যালেন্স বলো, আর এই আইভিএফ সেটার ক্ষেত্রেও কিন্তু চন্দ্রের সাপোর্ট প্রচণ্ডভাবে দরকার। সুতরাং যখন কোনো দম্পতি আপনারা যখন আইভিএফ করাতে যাচ্ছেন, তার আগে একবার জন্মছক দেখে নিন যে আদৌ কি সেই সময়টা আপনাদেরকে সাপোর্ট করছে, আপনাদের হরোস্কোপ কি আদৌ সাপোর্ট করছে। যদিও সেটা আপনাদের সাপোর্ট করছে না, কিন্তু তার অনেক রকম উপায়ও কিন্তু থাকে যেগুলোকে কারেকশন করে দিলে তার হয়তো আইভিএফ এর থ্রু দিয়েই সুস্থভাবে সন্তান হওয়া সম্ভব হতে পারে। এই যে তুমি বললে না যে সেই সময়টুকু তাহলে যদি তার জন্য ফেভারেবল না হয়, তাহলে সেই সময়টা তিনি আইভিএফ করবেন না। একটা জিনিস আমাকে বলো, আইভিএফ এর জন্য সেই সময়টাকে এমনও হতে পারে যে একটা গোচর রয়েছে, সেই গোচরটা 2.5 বছর, তাহলে 2.5 বছর তারা এই সময়টা নেবেন না। এবার ধরো দেখা যাচ্ছে এর কোয়ালিটি বা স্পার্ম কাউন্ট, কোনো ক্ষেত্রে এই বয়স, এজ ফ্যাক্টরটাও তো ফ্যাক্টর ডেফিনেটলি। এবার সেই কাপলদের হয়তো যে এজটা হয়ে যাচ্ছে 2.5 বছরের পরে ডাক্তার কনফিডেন্স পাচ্ছে না, এই যে কনফ্লিক্টটা হয়, সেই কনফ্লিক্টের সময় তাহলে তাদের কি করা উচিত? দেখো, প্রথম কথা দেখতে হবে যে তার জন্মছকে আদৌ সন্তান ভাগ্য আছে। হ্যাঁ, আমি এটাই ভাবছি। সন্তান যোগ যদি থাকে তাহলে এজটা কিন্তু ফ্যাক্টর নয়, যে কোনো না যে কোনো সোর্সে কিন্তু তার সন্তান আসবেই। নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, ওই সময়টা কি তার আদৌ সাপোর্টিভ, ওই সময়টাকে আইভিএফ করার জন্য তার দরকার। হয়তো দেখা গেল তাকে আমি 1 বছর বলছি বিরত থাকুন, বা 2 বছর বলছি বিরত থাকুন, বা 3 বছর বলছি বিরত থাকুন। তো এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, মানে তাদের বয়সটাও বেড়ে যাচ্ছে। তখন এই ধরো মানে স্পার্ম কাউন্ট কোয়ালিটি বলো বা কোয়ালিটি অনেকটা আরও আর পুয়ার হয়ে যাচ্ছে। ডক্টর তখন বলছেন না, ইমিডিয়েট 3 মাসের মধ্যে করুন। তখন দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আমি আগে দেখব তার সন্তান ভাগ্যে আছে কিনা। ইফ ইয়েস,
দেন ওই সময়টা তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। ইফ ইয়েস, তাহলে তারা এগোতে পারে। দেখা গেল যে সন্তান ভাগ্য নেই, তাহলে তখন তাকে বলে দেওয়া উচিত যে দেখো তোমার সন্তান যোগ নেই, সুতরাং ডোন্ট গো ফর IVF। নাম্বার 3 হচ্ছে তারা অ্যাডপশনের কথা ভাবে, হ্যাঁ তখন তারা অ্যাডপশনের কথা ভাবতে পারে। নাম্বার 3 হচ্ছে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে যে ওই সময়টা তাদের গ্রহগত যোগ ভালো না, সময়টা তাদের সাপোর্টিভ নয়, কিন্তু অথচ সন্তান জন্মছকে যোগ আছে। তখন কি করতে হবে? তখন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়। অনেক ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে তো আর সমান ভাগ্য থাকে না, অনেক ক্ষেত্রে হয়েছে যে ওই সময়টা তাদের জন্য সাপোর্টিভ ছিল না, অথচ সন্তান যোগ আছে হরোস্কোপে। তখন ওই সময়টা যে দোষটা, যে গ্রহটা বারবার তাদেরকে বাধা দিচ্ছে বা যে গ্রহরা তাদেরকে বাধা দিচ্ছে, তখন সেই গ্রহগুলোকে ঠিক করতে হচ্ছে। তখন কিন্তু অ্যাস্ট্রোলজিতে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, বিভিন্ন ধরনের প্রতিকার দিয়ে তখন কিন্তু সেই জায়গাটাকে কারেকশন করা পসিবল হয়েছে, এবং তারা কিন্তু খারাপ সময় চলাকালীনও তারা IVF করেছে এবং তারা কিন্তু সুস্থ সন্তান পেয়েছে। প্রথম কথা, সব জিনিস তুমি জন্মেছ, আদৌ ভগবান তোমাকে দিয়েছেন কিনা, বাই বার্থ তুমি কি এগুলো নিয়ে এসছো পৃথিবীতে, সেটা দেখা। প্লাস দেখো, সন্তান হচ্ছে একটা শুভ ফ্যামিলি ইনক্রিজ এবং পিতামাতার অত্যন্ত ক্লোজ সন্তান, সেটার জন্যও কিন্তু কর্মফল সব কিছু, তুমি ভালো কাজ করবে, তুমি অর্থনৈতিকভাবে ভালো থাকবে, তুমি তোমার কর্মজীবনের সাফল্য, তোমার নেম ফেম, তুমি কতটা মানসিক শান্তি পাবে, তোমার কতটা আয়ু থাকবে, তোমার শরীর কতটা তোমাকে সাপোর্ট করবে, তোমার জীবনে তুমি কতটা সফলতা পাবে, সব কিছুই কিন্তু একটা স্কেলে মাপা থাকে। এবং সেটা কিন্তু একজন বিচক্ষণ জ্যোতিষী বুঝে যান যে ইনি জীবনে কতদূর যেতে পারবে, এর স্কেলের পরিমাপটা কতদূর রয়েছে। যে কেউ কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ, প্রচুর নামযশ, প্রচুর সফলতা পায় না, যে কেউ IVF করলে সফলতা পায় না, যে কেউ হায়ার স্টাডি করে বিদেশে গিয়ে বিশাল চাকরি করছে না। কিছু সাধারণ মানুষও আছে, আবার কিছু আউটস্ট্যান্ডিং কেরিয়ারের লোকও আছে। সুতরাং দেখতে হবে যে আমার গত জন্মের কর্মফল, এবং সেই কর্মফলটাই কিন্তু সঞ্চিত হয় এই জন্মের কর্ম, এবং এই জন্মেও কিন্তু আমি কতটা ভালো কাজ করছি, কতটা আমি মানুষকে দেখছি, কতটা আমি লোককে সম্মান দিচ্ছি, কতটা আমি মিষ্টভাষী, কাউকে আমি আঘাত করছি না তো, কাউকে আমি কটু কথা বলছি না তো, কারোর প্রতি আমি অন্যায় আচরণ করছি না তো, বিশেষ করে নিজের ক্লোজ লোক, পিতামাতা, স্ত্রী, স্বামী, সন্তান বা আমার আন্ডারে যারা রয়েছে, আমি তাদেরকে কতটা ভালোবাসছি। এবং পরিশেষে বলবো, স্বয়ং ঈশ্বর অলমাইটি, যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তার প্রতি আমরা কতটা ভক্তি শ্রদ্ধা রাখছি সেটাও কিন্তু দেখার। কারণ আমাদের জীবনে যখন কঠিন মুহূর্ত আসে রূপালী, আমরা কিন্তু বিভিন্ন বীজমন্ত্র পাঠ করি, আমরা কিন্তু যোগ সাধনা ঈশ্বরের সঙ্গে নিজের আত্মাকে বিলীন করে দিই, এবং তখন কিন্তু আমরা মেন্টালিভাবে অনেক স্ট্রেংথ পাই, এবং মিরাকেলিভাবে অনেক জিনিস ঈশ্বরের সান্নিধ্যে এসে অনেক কঠিন জিনিস থেকে কিন্তু আমরা বেরিয়ে যাই। এবং আমি একটা জিনিস দেখেছি এত বছর ধরে, যে সত্যি যারা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা মন থেকে সরল, যারা পরিষ্কার এবং যারা মানুষের জন্য ভালো কাজ করে, কারণ জীব সেবা মানেই তো ঈশ্বর সেবা, জীবের মধ্যেই তো ঈশ্বরের শক্তি নিহিত রয়েছে। সুতরাং যারা কিন্তু জীব সেবা করছে, যারা ভালো কাজ করছে, যারা সৎ অনেস্ট, তারা কিন্তু তাদের জীবনে কিন্তু অনেক কঠিন মুহূর্ত, অনেক কঠিন কাজ তারা কিন্তু সুন্দরভাবে করতে পেরেছে, এবং তারা কিন্তু অনেক কঠিন জিনিসকে ওভারকাম করে তারা কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছাতে পেরেছে, এবং তাদের অনেক মনস্কামনা, যেটা হয়তো হওয়ার ছিল না, কিন্তু শুধুমাত্র ভালো কর্ম, ঈশ্বরের যোগ সাধনা, মানুষকে দেখা এবং কিছু দান ধ্যান, তাদেরকে না পাওয়াটাও কিন্তু পাইয়ে দিয়েছে। এবং এইটাও আমি, যেহেতু আজকে সন্তান প্রাপ্তি, কোনো কিছু প্রাপ্তি নিয়ে একটা আলোচনা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের জীবনের কর্মফল আমরা দুটো পরিবারেরই দেখব। প্রথম কথা, হাজবেন্ড, তার পিতামাতার কর্ম, তার কর্ম, যিনি স্ত্রী, তার পিতামাতার কর্ম এবং তার কর্ম। সুতরাং এই যে একজন সন্তান আসবে কিনা, আমাকে 6 জনকে দেখতে হচ্ছে। জন্মছক থেকেই কিন্তু আমি তার চতুর্থ ভাব, তার দশম ভাব দেখে নিচ্ছি। চতুর্থ ভাব মাতা, দশম ভাব পিতা এবং তিনি নিজে।
ঠিক তেমনি তার হাজব্যান্ডেরও চতুর্থ ভাব, দশম ভাব এবং তার নিজের। সেইটা দেখে বিচার করে কিন্তু বলা যায় তার আদৌ সন্তান হবে কি না। আর তুমি যেটা বললে যে যেটা হচ্ছে যে ট্যালি করছে না, মানে ডাক্তার বলছে যে যেটা কনফ্লিক্ট করছে সেইটার ওটাই যে দেখতে হবে আদৌ তার সন্তানের যোগ আছে কিনা, থ্রু IVF হলে সেটা সাকসেস আসবে কিনা। সময় তাকে সাপোর্ট করছে না কিন্তু হরোস্কোপ সাপোর্ট করছে, তখন তার জন্মছকের যে সমস্যাটা রয়েছে সেটাকে প্রপার রেমেডি সেটাকে ঠিক করা। আচ্ছা, এমন আমরা দেখতে পাই কারুর হয়তো সন্তান আসছে না, সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে না, বা বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এমনও হয়েছে যে তার সন্তান ফাইনালি হয়েছে, সন্তান বড় হয়েছে, কিন্তু অকাল মৃত্যু হয়ে গেছে। তার মানে কি তার জন্মছকে সন্তান আছে কিন্তু সন্তান হারানোর যন্ত্রণাও আছে? সন্তান হারানোর যন্ত্রণা, কোনো এক জন্মে সে হয়তো কোনো ভ্রূণ হত্যা করেছিল, আচ্ছা, কোনো একটা জন্মে সে হয়তো তার নিজের সন্তানকে খুব কষ্ট দিয়েছিল, কোনো একটা জন্মে সে কারোর সন্তানকে হত্যা করেছিল, যার জন্য তাদের অভিশাপ, যেটাকে আমরা বলি কার্স, অভিশাপ, এই জন্মে সন্তানকে পেলাম, লালন পালন করলাম, ভালোবাসলাম, যখন সন্তানের বয়স 30 বছর, 32 বছর, 25 বছর, তখন সন্তান চলে গেল। তারপরে বাবা মা যতদিন বেঁচে থাকলো সন্তান শোকটা নিয়ে বেঁচে রইল, সন্তানের কষ্টটা নিয়ে বেঁচে রইল। সেটাও কিন্তু কোনো জন্মের কর্মফল। তুমি কোনো জন্মে কারোর সন্তানকে তুমি হত্যা করেছিলে। অকাল মৃত্যুকে আটকানো যায়, নিশ্চিত মৃত্যুকে আটকানো সম্ভব নয়। যাদের নিশ্চিত মৃত্যু সেটা আমি বরাবর বলে এসেছি, কখনোই আটকানো সম্ভব নয়। মৃত্যুকালীন ফাঁড়া যদি থাকে, মৃত্যুকালীন ফাঁড়া, আয়ু থাকতে ফাঁড়া আছে, যেটাকে আমরা বলি ফেটাল, সেটাকে আটকানো সম্ভব যদি সেটা আগের থেকে দেখা হয়। তাহলে তার অনেক ধরনের রেমেডি আছে যেটা দিয়ে আটকানো যেতে পারে। কিন্তু নিশ্চিত মৃত্যু যোগ, তাকে তুমি যাই করো আটকানোর ক্ষমতা কারণ নেই। কারণ স্বয়ং ঈশ্বর সেই সময় তার কলিং টাইম লিখে রেখেছে, তোমাকে যেতেই হবে। জন্ম মৃত্যু এটা নিয়েই আমাদের চলতে হবে। সমস্ত আলোচনার সারবত্তা হলো যে কথাটা ডক্টর শনি শাস্ত্রী বারবার প্রতিটি দিন প্রতিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে শেষে বলছেন, চলাকালীন বারবার বলছেন, যে সমস্যা থাকলে, সমস্যায় ভয় পেয়ে চোখ বন্ধ করে থাকলে সমস্যার সমাধান হবে না, আর সমস্যাবিহীন জীবনও হবে না। কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা করলে, প্রতিকার করলে সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। সেইটার জন্য শুধুমাত্র আমাদেরকে ডক্টর শনি শাস্ত্রীকে সাহায্য করতে হবে, কারণ উনি তো আমাদের সাহায্য করার জন্য রেডি হয়েই রয়েছেন। এবার আমরা ওনাকে সাহায্য করব কি না আমাদের সাহায্য করতে, সেটা তো আমাদের উপর। আমাদের যদি ওনাকে সাহায্য করতে হয় একটাই ছোট কাজ করতে হবে, বারবার যেটা বলি, যে নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। বাকি দায়িত্ব তো উনি নেওয়ার জন্য সবসময় রেডি রয়েছেন। ওনার কাছে গিয়ে উপকৃত হয়েছে অসংখ্য মানুষ। আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। হ্যালো, আমার নাম পিয়ালি দাস। আমি প্রথম ম্যামের ব্যাপারে জানতে পারি যখন আমি একদিন এমনি ইন্টারনেট সার্চ করছিলাম, তো আমি দেখলাম যে উনি ইন্ডিয়ার বেস্ট অ্যাস্ট্রোলজার। তো তারপরে যোগাযোগ করে আমি 2020 নাগাদ ওনার কাছে আসি, আর আমার ফ্যামিলি সবাইকেই নিয়ে আসি। আমরা প্রচুর রেমেডিস নিয়েছি ম্যামের কাছ থেকে, আমাদের সমস্ত প্রবলেমস সলভ হয়েছে। এখনও আসছি রেগুলারলি, অ্যান্ড যা যা প্রবলেমস আছে ম্যাম সবসময় চেষ্টা করেন সেগুলোর হেল্প করার। আমার সব থেকে যেটা ভালো লেগেছে প্রথম দিন থেকে, যে ম্যাম ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, আর উনি সবসময় সাপোর্ট করেন, পাশে থাকেন। মনে হয় একটা ভালো লাগার জায়গা তৈরি হয়, যে ম্যামের সাথে কথা বললেই মনে হয় যেন অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেল। তো এখনও আমার বাড়িতে সবাই, আমার মা, বাবা, আমরা সবাই ম্যামের কাছে রেগুলারলি যাতায়াত করি। আমাদের যা সমস্যা উনি চেষ্টা করেন সমস্ত কিছু সলভ করার। থ্যাংক ইউ। কলকাতায় ডক্টর শনি শাস্ত্রী চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে। এছাড়া বোম্বে, দুবাই, ব্যাঙ্গালোর, লন্ডন এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করে থাকেন। কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে, মানে টেক্সট করে, মেসেজ করে অথবা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অথবা মেল আইডিতে মেল করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। বা এমন ডিস্টেন্সে যদি থাকেন যে চেম্বারে যাওয়া ডিফিকাল্ট হচ্ছে, তাহলে তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। উপায় একটাই, ওই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করতে হবে, অথবা ফোন করতে হবে, অথবা মেল আইডিতে মেল করতে হবে।
আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।